সঞ্চয়পত্রের সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। সংসার চালানো নিয়ে উৎকণ্ঠা। ব্যাংক বহির্ভূত ও ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা। ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে অনেকটা পর্যটক শূন্য কক্সবাজার। দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আগ্রহী করে তুলতে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি নিয়ে শঙ্কা। এবং গেল প্রান্তিকে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে ইউরোপের ব্যাংকিং খাতে। নির্ভরতা বাড়ছে বিনিয়োগকারীদের। আর্থিক পুনর্গঠন জরুরি বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব আর্থিক খাত এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে বিস্তারিত আলোচনা করার আগে এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটা দেখে আসছি। সঞ্চয়পত্রের ওপর থেকে 2% সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আয়হীন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। নিত্যপণ্যের দাম বাড়লেও অবসরপ্রাপ্তদের একমাত্র এই আয়ের উৎস সঞ্চয়পত্রের সুদ কমায় সংসার চালানো নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। এদিকে সুদের হার কমলেও নিরাপদ বিনিয়োগ খাত হিসেবে বিবেচিত হওয়ায় সঞ্চয়পত্র কেনাবেচা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত তুলে ধরেছেন ইমতিয়াজ আহমেদ। উষা দত্ত বিধবা বৃদ্ধার স্বামী একজন সরকারি কর্মচারী ছিলেন। স্বামী মারা গেছেন 14 বছর আগেই। এখন 2 মেয়েকে নিয়ে তার সংসার চলে স্বামী রেখে যাওয়া কিছু টাকা দিয়ে কেনা সঞ্চয়পত্রের সুদ থেকে। তবে পুরনো সঞ্চয়পত্রের মেয়াদ শেষে নতুন করে ক্রয়ের ক্ষেত্রে কমে যাবে তার মাসিক অর্থের পরিমাণ, কিন্তু খরচ তো দিন দিন বাড়ছে। তাই সংসার চালানো নিয়ে এখন শঙ্কা তার। আমরা তো এই সঞ্চয়পত্রের উপরই নির্ভরশীল। মেয়েকে বিয়ে দিতে পারি নাই এখনো, সংসার চালাতে কাজে সুদ কমে যাওয়ায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। ঢাকা শহরে চলতে গেলে তো কম টাকা চলা যায় না। সঞ্চয়পত্রের উপর থেকে সুদ কমে যাওয়ায় সব থেকে বেশি বিপাকে পড়ছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবীরা। যারা আগেই সঞ্চয়পত্র কিনেছিলেন তারা পূর্বে নির্ধারিত হারে সুদ পেলেও মেয়াদ শেষে নতুন করে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে নতুন নির্ধারিত হারে সুদ পাবেন তারা। তাই এ নিয়ে ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। আমরা কোন রকমে বেঁচে আছি যে এটার উপরে আমাদের এখন চাকরি নেই। যখন আমরা রিটায়ারমেন্টে চলে গেলাম আমরা এখন সবাই কষ্টে আছি। বাড়ানো আরো উচিত ছিল, না বাড়িয়ে বরং আমাদেরটা কমিয়ে দিয়েছে। দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের যে দাম, সে দামের সাথে পরিবার নিয়ে চলাটা আমাদের জন্য খুবই কষ্ট। চলতি বছরের জুনে সঞ্চয়পত্রের সুদের হার 13% থেকে কমিয়ে 11% করা হলো। সঞ্চয়পত্র কেনাবেচা এর কোনো প্রভাব পড়েনি বলে জানালেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংকের থেকে কিন্তু সঞ্চয়পত্র রেটটা এখনো অনেক বেশি। দ্যাটস ওয়াই যে সঞ্চয়পত্র রেট কমার ফলেও লোকজন কিন্তু সঞ্চয়পত্র সেরে ব্যাংকে খুব একটা দাবিত হচ্ছে না এই রেটের কারণে। শেয়ার মার্কেটটা কিন্তু অনেকটা স্টেবল মার্কেট, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এফেক্ট করছে। মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশিষ্ট যারা বেনিফিশিয়ারি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে সেটা খুব একটা প্রভাব আসে না। তবে সঞ্চয়পত্রের সুদের হার কমার ফলে অনেকেই নন ব্যাংকিং ও ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে ঝুঁকি পড়তে পারেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবার এ বিষয়ে আলোচনায় চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলালের সঙ্গে। স্যার, আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে উঠে এসেছে বিভিন্ন ক্ষোভ উঠে এসেছে। যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন তারা জানাচ্ছেন যে এই যে সুদের হার কমলো, তারা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চরমভাবে, জীবনযাপন ব্যাহত হচ্ছে তাদের। এই যে সঞ্চয়পত্রের সুদের হার 2% মতো কমানো, 13.5 থেকে এখন 11 বা 11.5 কাছাকাছি নিয়ে আসা হয়েছে, তো এটাকে কিভাবে যৌক্তিক মনে করছেন আপনি, বা যৌক্তিক মনে করেন কি? যে কোনো পলিসি ক্ষেত্রে আপনি দেখবেন যে এর একটা আলটিমেট গোল থাকে, কিন্তু যদি আপনি ইনকাম ডিস্ট্রিবিউশন দেখবেন যে আপনার একটা পক্ষ হয়তো লাভবান হচ্ছে আর একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আপনি যদি ব্যাংকের আমানতের সুদের হার দেখেন এবং
আপনার ঋণের সুদের হার দেখেন, মানে স্প্রেড যেটা সেখানে আপনি বলি, দেখবেন সবসময় দেখবেন যে যারা ব্যাংক থেকে টাকা নিচ্ছে বিনিয়োগকারী, তারা সবসময় বলছে সুদের হারটা অনেক বেশি, এবং বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার একটা বাধা, এবং এটা কেন কমানো যায় না আরো। আর আমানতকারীর ক্ষেত্রে আপনি দেখবেন যে আমানতকারীরা যতই আপনার এই সুদের হারটা বেশি থাকবে ততই তাদের জন্য ভালো। এখন আপনার এই আমানতকারীর যে আপনার সুদের যে হারটা, এই সুদটা কিভাবে দেওয়া হয়, এই আমানতের টাকাটা বিনিয়োগকারী বিনিয়োগ করে সেখানে যে রিটার্ন আসে, সেখান থেকে সেই রিটার্নের মধ্যে আপনার খানিকটা বিনিয়োগকারী রাখে, খানিকটা ব্যাংক নেয়, আর খানিকটা আপনার আমানতকারীর কাছে যাবে। এখন আপনি দুই দিক থেকেই দেখেন আপনার প্রেশার আছে। কিন্তু আপনি যদি দেশে এখন যদি আপনার দেখেন 6-7% আপনার যদি ইনফ্লেশন হয়, হ্যাঁ, তার মানে কি আমি 100 টাকা যদি আজকে আমি ব্যাংকে রাখি, ব্যাংক যদি আমাকে 1 বছর পরে 107 টাকা দেয়, তাহলে কিন্তু আজকে রিয়েল যা কিনতে ইন্টারেস্ট পারতাম 1 টাকা আজকে যা কিনতে পারি 1 বছর পরে 160 টাকা দিয়ে আমি তাই কিনতে পারবো। তাহলে আপনি যদি 11% যদি সুদের হার হয়, তাহলে কত রিয়েল কিন্তু আপনার 4% পাচ্ছে। 4%। ঠিক আছে, তো তারা যে অনেক বেশি পাচ্ছে তা না। হ্যাঁ, অন্যদিকে যেটা হচ্ছে যে ব্যাংকের যে স্প্রেডটা 4 থেকে 5%-5%-এর মতো আপনার স্প্রেড আছে, এবং এটা আসলে আরো বেশি যদি আমরা এখন ভালোভাবে অ্যাডজাস্ট করি। 4.8 বা 9 বলা হচ্ছে। 5-এর কম বলা হয়, কিন্তু সেখানে একটু আপনার গ্যাপ আছে কিভাবে মানে আপনার অ্যানালাইসিস করছে তার উপরে। তো যদি 5ও ধরা হয়, সেখানে সেই গ্যাপটা যদি আপনার কম হতো, সেক্ষেত্রে আপনি পারতেন যে অ্যাট দ্য সেম টাইম আমানতকারীকে ভালো সুদের হার সুদ দিয়ে বিনিয়োগকারী যে তার কাছ থেকে কম রাখা। এখন ব্যাংকে এই যে আপনার স্প্রেড 5% বা তার বেশি অনেক দিন ধরে ছিল, এখন 5% আমরা বলছি, এবং আমি বলছি যে সেটার মধ্যে গ্যাপ আছে। সেই জায়গাটা আপনি দেখেন কেন, কারণ ব্যাংকে আমানতকারী যে টাকা রাখছে আর বিনিয়োগকারী যে টাকা নিচ্ছে, এর মধ্যে অনেক টাকা কিন্তু আপনার এই সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। সেটা আপনার ঋণ খেলাপি বলেন, আর হলমার্কের মতো আপনার ফ্রড বলেন, স্ক্যাম বলেন, এই বিভিন্ন ভাবে আপনার চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের খারাপ লোন আছে, ব্যাড লোন যেটা বলি। তো আপনি কিন্তু এই যে স্প্রেড যেটা, সেটা কিন্তু আপনার শুধুমাত্র ব্যাংকের এই ব্যবস্থাপনার জন্য যে খরচ সেটা না, কিন্তু ব্যাড লোন যেগুলো আছে সেগুলো আপনার শ্রেণীকৃত যেসব ঋণ এই সবগুলো মিলে হয়েছে। এখন আপনি যদি বলেন যে প্রভাব কিভাবে পড়বে, সরকারের দিক থেকে চিন্তা করলে 16 কোটি মানুষের সঞ্চয় যেখানেই যাক না যাক, সেটা একটা পুল কিন্তু আছে, একটা সেটা শিক্ষাত গড়ে উঠেছে। আপনি দেখবেন যে গতবার কি হয়েছে, আপনার সরকার ব্যাংক থেকে সরাসরি আপনার টাকা নিতে না লাগে নাই, কারণ সঞ্চয়পত্রে হিউজ আপনার ইনভেস্টমেন্ট ছিল। আমি গতবার 28,000 কোটি টাকার নেট আপনার সঞ্চয়পত্র থেকে এসেছে, অথচ সরকারের টার্গেট ছিল 9,000। সরকার যেহেতু সরাসরি সঞ্চয়পত্র থেকে পেয়ে গেছে, ব্যাংক থেকে নিতে হয় নাই। কিন্তু এই সঞ্চয়পত্র যদি সরকারের কাছে না আসতো, সরকার যদি সঞ্চয়পত্র দিয়ে কালেক্ট না করতে পারতো, তাহলে কি হতো? তাহলে এই টাকাগুলো ব্যাংকে যেত, ব্যাংক থেকে সরকার নিয়ে আসতো। তাহলে সরকার কি সরাসরি সঞ্চয়পত্র দিয়ে নিয়েছে নাকি ব্যাংক থেকে নিয়েছে, সার্বিকভাবে যে সঞ্চয়ের যে আপনার ভান্ডার, সেখানে কিন্তু কিছু আসে যায় না। আসে যায় কি যে কে লাভবান হচ্ছে, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে কথাটা বললেন যে অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, 2010 সালে যে আপনার শেয়ার মার্কেটে বাবলটা হয়েছিল, 2009-এর প্রথমে কিন্তু আপনার দেখবেন সঞ্চয়পত্রের সুদের হার 2% কমানো হয়েছিল, এবং সঞ্চয়পত্রের সুদের উপরে আপনার 10% ট্যাক্স আরোপ করা হয়েছিল। এবং আমরা মনে করি ওই ঝুঁকিটা থাকে, মনে করি যে সেখানে আপনার যখন অতিরিক্ত তারল্যের কারণে আপনার যখন এটা করা হলো, তো তখন কিন্তু আপনার ল্যান্ডের উপর যে লোন, সেই লোনের আপনার সেন্সরশিপ জারি করা হয়েছে, যে ল্যান্ডে অনেক লোন দেওয়া যাবে না, বাবল হয়ে গিয়েছে। তো বিভিন্ন কারণে কিন্তু আপনার শেয়ার মার্কেটে টাকা এসছে। আরেকটা উপলক্ষ ছিল যে কালো টাকা সাদা করা যাবে শেয়ার মার্কেটে। রিসেন্ট মার্কেট ট্রেন্ডও কিন্তু এরকম। আমি এখন দেখছি খুবই লেনদেনের পরিমাণ, টাকার অঙ্কে কিন্তু বেশ রাইজিং। এখন বিনিয়োগকারীর ক্ষেত্রে হয় কি, মানে আপনার যাদের সঞ্চয় আছে তাদের কয়েকটা ধরন আছে। কেউ কেউ আছে আপনারা দেখবেন যে সঞ্চয়পত্র সুদের হার অর্ধেক করলেও এখানেই থাকবে, হ্যাঁ, খুবই নিরাপদ বিনিয়োগকারী যারা, কেউ কেউ থাকবে। কিন্তু একটা বড় অংশ আছে যারা যদি এটা অনেক কমে যায়, তাহলে ব্যাংকের সাথে একটা অ্যাডপার আছে, ব্যাংকের সাথে মোটামুটি সমপর্যায়ে থাকবে রেটটা, তাহলে ব্যাংকের বাইরে একটাই আমাদের উৎস আছে, সেটা হলো পুঁজিবাজার। সেই পুঁজিবাজারে যাবে। এখন বর্তমানে পুঁজিবাজার যে জায়গায় আছে সেটা স্টেবল, পুঁজিবাজার কলাপস করার কোনো জায়গা নাই, ফ্লাকচুয়েশন করতে পারে। ফলে সেখানে যদি আপনার কেউ টাকা নিয়ে যায়, মার্কেট কলাপস করলে যেভাবে আপনার সবাই কান্নাকাটি করে, সেটা হবে না। এখন মানে বলা যেতে পারে যে ঝুঁকির পরিমাণটা কমে গেছে, মার্কেটে ঝুঁকি নাই আগের চেয়ে। এন্টায়ার মার্কেট ফল করবে সেই ঝুঁকিটা নাই। কিন্তু আমি যদি টাকা ইন্ডিভিজুয়াল শেয়ারে, আমি যদি টাকা নিয়ে যদি ভালো শেয়ারে বিনিয়োগ না করতে পারি, কারণ হঠাৎ করে আমি সারা জীবন সঞ্চয়পত্রে টাকা রাখছি, আজকে আমি শেয়ার মার্কেটে গেলে একটা ভালো শেয়ার কিনে ফেলবো বলছে, পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এটা মনে করার কোনো কারণ নাই। যখন এন্টায়ার মার্কেট কলাপস করে, তখন আপনি দেখবেন যে যারা বোদ্ধা তারাও আপনার ধরা খেয়ে যায়। কেন? কারণ তখন তো আপনার আইটেমের বিষয় না,
তখন পুরো মার্কেট এন্টার মার্কেটের ঝুঁকি, এন্টার অর্থনীতির ঝুঁকি। তো সেই জায়গাটা আমি বলছি যে এই যে সঞ্চয়পত্র সুদের হার কমানো হলো, যারা আপনার রিটায়ার্ড হয়েছেন, রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন থেকে শুরু করে যারা সঞ্চয়পত্রের উপর নির্ভর করছে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, একটা বিষয় আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে যে এ ধরনের প্র্যাকটিসের কথা আপনি শুনেছেন কিনা। আমি যতদূর জানি কিছু কিছু দেশে এরকম প্র্যাকটিস আছে যে সঞ্চয়পত্রের মতো এই ধরনের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে সরকার যেসব সেফগার্ড দিয়ে থাকে সেই সব বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয় যে এত টাকা পরিমাণ বিনিয়োগ করতে পারবে একটা ব্যক্তি এই সঞ্চয়পত্রের মতো ফান্ডে, কিংবা তার এই যোগ্যতা থাকতে হবে, একটা এলিজিবিলিটি একটা সেট করে দেওয়া হয়। তো এটাকে কিভাবে বাংলাদেশে এটার অ্যাপ্লিকেশন? আমার তো মনে হয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে বোধহয় আপনার লিমিট আছে একটা। সঞ্চয়পত্রে বোধহয় চাইলেই মানে যা ইচ্ছা তারা রাখতে পারেন না, যতটা পরিমাণ একটা কিন্তু আপনার ক্যাপ বোধহয় আছে একটা। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি জানি না এটা। তারপর আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা এই ক্রাইটেরিয়া গুলোকে আরেকটু সাজানোর প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি যে যারা মানে রিটায়ারমেন্টের মতো বেনিফিট নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গাটায় আলাদা করে তাদের জন্য কোনো স্কিম দিতেই পারে। কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার কনসেশনাল লোন কিন্তু দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছে। একইভাবে আমানতের ক্ষেত্রে, আমানত কালেকশনের ক্ষেত্রে আপনার একেবারে ভালনারেবল যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনার এখানে তো আপনার মানে আইডেন্টিফাই করার কোনো সমস্যা নাই। যেটা বলা হয় সামাজিক নিরাপত্তা খাতে তো বিনিয়োগ আছে, সরকার এখানেও কিছু ওই রকম ব্যবস্থা করতে পারে। সেভাবেই যে যারা এখানে কিন্তু আপনার একজনকে দিলে আরেকজন এটার মানে ফায়দা নেবে সেটা হওয়ার সম্ভাবনা নাই। ওই ক্রাইটেরিয়া গুলো যদি সেট করে এখানে আইডেন্টিফাই করার সুযোগ আছে, কারণ রিটায়ারমেন্ট বেনিফিট কারা পাচ্ছে এগুলো সবকিছু আপনার ডকুমেন্টেড। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা এখানে একটা কনসেশনাল ওয়েতে একটু বেশি দিয়ে এদের ক্ষেত্রে ব্যবস্থা রাখা যায় কিনা। ইন জেনারেল আমি মনে করছি যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মানে যারা আপনারা মনে করেন যে এই ধরনের বেনিফিট নিচ্ছে না কিন্তু ব্যাংকে টাকা না রেখে মনে করছে সঞ্চয়পত্রে বেশি এখানে রাখা উচিত, সেটা কিন্তু আমার মার্কেটের জন্য ভালো না। হ্যাঁ, ঠিক আছে। সেজন্য ওভারঅল আপনার মার্কেটে কিন্তু একটা দক্ষতার কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে ব্যাংকের সাথে অন্যান্য সেক্টরের সাথে আপনার বন্ডের সাথে এই সুদের ক্ষেত্রে একটা মিল থাকতে হবে। কিন্তু সেখানে আমি বলছি যে ভালনারেবল গ্রুপ যারা, তাদেরকে তো আমরা সাপোর্ট দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্পেসিফিক গ্রুপগুলোকে টার্গেট করে তাদের জন্য যে এরাই এটা এতটুকু পাবে বা 2% বা এখন বর্তমান যে এত টাকা পরিমাণ রাখতে পারবে, একটা ক্যাপ দিয়ে আপনার এটা করতে পারা আমাকে উচিত এবং করা উচিত। সুদের হার কমার যে বিভিন্ন প্রভাব হয়তো জনজীবনে পড়তে পারে, যারা অবসরপ্রাপ্ত, যারা বয়স্ক মানুষ যেভাবে শুধুমাত্র সঞ্চয়পত্র বিনিয়োগের উপর নির্ভরশীল, তাদের বিষয়। এই বছর এই যে অর্থ বছর, গত অর্থ বছরে 28,000 কোটি টাকা সঞ্চয়পত্র থেকে নেট এসেছে। এবছরে 15,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা সরকার ঠিক করেছে। এটাকে কিভাবে দেখছেন? এক তো আপনার গতবার কিন্তু সরকারের যা লক্ষ্যমাত্রা ছিল তাতে অনেক বেশি কিনতে হয়েছে 9,000 কোটির তুলনায়। তো এবার যেহেতু এমনিতেও আপনার সুদের হারটা একটু অ্যাডজাস্ট করা হয়েছে, সেজন্য সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ কমবে, সেটা একটা বিষয়। তো সেদিক থেকে আপনার একটা সরকারের দিক থেকে একটা বিষয় ছিল যে এটাকে ডাউনওয়ার্ড অ্যাডজাস্ট করার। তো সেদিক থেকে আমার মনে হয় যে আরেকটা বিষয় আমি আগে যেটা বললাম যে সরকারের সঞ্চয়পত্র দিয়ে নিলেও নাকি ব্যাংক থেকে নিল, আপনার আলটিমেটলি সঞ্চয়ের মানে আমার রিসোর্সের পরিমাণ যেটা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু নতুন তো আসছে না, উৎস তৈরি হচ্ছে। তো এখন সেদিক থেকে আমি মনে করি যে গভর্নমেন্টের দিক থেকে মানে বড় ধরনের কোনো ইমপ্লিকেশন নাই এখানে। হ্যাঁ, গভর্নমেন্টের যে আপনার ঘাটতি অর্থায়ন যেটা, সেই অর্থায়নটা গভর্নমেন্ট কি করে সেটা হলো আপনার হয় ব্যাংক থেকে নিবে অথবা আপনার সঞ্চয়পত্র থেকে আপনার কালেক্ট করছে। তো সেদিক থেকে আপনার আমি বড় ধরনের কোনো ইমপ্লিকেশন দেখি না। গভর্নমেন্টের দিক থেকে হয়তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যখন আপনার বাজেট বাস্তবায়নের বিষয় আসে, যে আমাদের উন্নয়ন বাজেটের ব্যয়গুলোর ক্ষেত্রে তাড়াহুড়ো করে শেষ দিকে যখন স্পেন্ড করে, সেটার একটা ইমপ্লিকেশন আছে। যেহেতু বাইরের যে প্রজেক্টগুলো থাকে সেগুলোর টাকা যেহেতু ঘাটতি আছে, হয়তো এটা একটা মাধ্যম হিসেবে রেখে দেয় যে সঞ্চয়। এটা দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সরকারের অর্থের হয়তো একটা উৎস হিসেবে কাজ করছে যে ওখান থেকে আসবে, আরেকটা হচ্ছে সেভ করা, যে ওই সেভিংস এর যে টোটাল যে ভান্ডার আছে, পুল আছে, সেখান থেকে নিয়ে যাচ্ছে। ফলে ওইটা কোন মেকানিজম দিয়ে যাচ্ছে, ফলে যেটা হয় যে যত বেশি ব্যাংকে যায় তখন ব্যাংক তত বেশি লাইফ থাকে, কারণ ব্যাংকে গেলে তো টাকাগুলোর সার্কুলেশন অনেক বেশি হয়। তো সেটা একটা বিষয় এখানে। আর ব্যাংকিং ক্ষেত্রে আপনার যেই বিষয়টা এসছে সেটা হলো যে ব্যাংক, আমরা বলি যে ব্যাংকের আপনার স্প্রেড হলো আপনার 5%। আপনি খেয়াল করে দেখেন যে এত খেলাপি ঋণ, এত আপনার ফ্রড হওয়ার পরেও ব্যাংক কিন্তু ভালো প্রফিটেবল অবস্থায় থাকছেই।
তাহলে আপনি দেখবেন যে যখন 47টা ব্যাংক বাংলাদেশে ছিল আর কি, এখন আরো বেশি, তখনও আপনার ব্যাংকের লাইসেন্সের জন্য আপনার 36টা অ্যাপ্লিকেশন পড়েছিল এবং 9টাকে আপনার অনুমোদন দেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যদি আপনার 47টা ব্যাংক থাকার পরেও 36টা অ্যাপ্লিকেশন পড়ে, তার মানে কি ব্যাংকিং সেক্টরে একটা lucrative আর কি। কম্পিটিশন নাই। লুক্রেটিভ মানে কি আপনার অ্যাবনর্মাল প্রফিট আছে। তাহলে আপনার যদি এত স্প্রেড থাকার পরেও অ্যাবনর্মাল প্রফিট যদি নিয়ে যায়, তাহলে ব্যাংকের কাঠামোতে প্রবলেম আছে। তার মানে কি ব্যাংক যদি আপনার তার প্রফিটেবিলিটি কমাইতে পারতো, অর্থাৎ যদি কমাইতে পারতো মানে যদি কম্পিটিশন বেশি থাকতো আর যদি প্রফিটেবিলিটি কমতো, তারপরে সেখানেও কিন্তু আপনার ওই যে আমানতের সুদের হার এবং ঋণের যে সুদের হার, এই দুইটার মধ্যে কিন্তু আপনার গ্যাপটা কমে যেত। ফলে আমি মনে করি যে ওখানে ব্যাংকিং খাতে যে কাঠামো, সেখানে সমস্যা আছে। এবং অনেক শিল্পপতি আমাকে বলেছে, কয়েক বছর আগে আমাকে বলেছে যে আমরা তো শিল্প বাণিজ্য না করে বরং যদি আমরা ব্যাংক যদি মানে বানাইতে পারি, ব্যাংকের যদি মালিক হয়ে যায় আর কিছু, সেক্ষেত্রে দেখছি আমাদের আরো বেশি প্রফিটেবল হয়। ফলে ব্যাংক একটা আপনার সার্ভিস সেক্টর, ঠিক আছে। তো এখন সার্ভিসের ক্ষেত্রে আমরা বাংলাদেশে জানি যে আমাদের জিডিপিতে আপনার সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন অনেক, এখন 50%-এর উপরে। কিন্তু কথা হলো যে সেখানে আপনার সার্ভিস সেক্টরের যে আপনার মানে কিভাবে তারা হাই রিটার্ন রাখছে, সেটা একটা আমার কাছে প্রশ্নটা ভেবে দেখার বিষয়, ভেবে দেখার বিষয় আছে এখানে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আমি জানতে চাই, যেটা হচ্ছে যে সঞ্চয়পত্র একটা নিরাপদ বিনিয়োগের মাধ্যম বিনিয়োগকারীরা করে থাকে। বাংলাদেশে পুঁজিবাজার আজকে প্রায় 3 দশকের মতো পার করতে চলছে। তো সেই দিক থেকে পুঁজিবাজার কতটুকু আসলে এই যে বিনিয়োগকারীদের জন্য একটা বিনিয়োগের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে, এটা একটু জানতে চাই। এটা আপনি খেয়াল করেন এইভাবে যে 96-তে একটা বাবল হয়ে আবার ক্রাশ করলো, করার পরে আস্তে আস্তে আবার এটা একটা নর্মাল লেভেলে গিয়ে 2010-এ আবার একটা বাবল তৈরি হলো। এখন এই পুঁজিবাজার কিংবা অ্যাসেট মার্কেটে যে বাবলগুলো হয়, পৃথিবীর সর্বত্র এগুলোতে পলিসিগত ভুল থাকে এবং বাংলাদেশের বাবলের ক্ষেত্রে আপনার পলিসিগত ভুল ছিল। এবং সেই ভুলগুলো কি ছিল, আপনার যখনই বললো যে কালো টাকা 2009-এর দিকে কালো টাকা সাদা করা যাবে, ব্ল্যাক মানে কি আপনার ব্ল্যাক মানি হোয়াইট করা যাবে শেয়ার মার্কেটে গেলে, তখন কালো টাকা যতটা না আসছে, সাদা টাকা লাফিয়ে গিয়েছে। কেন? কারণ কালো টাকা আসলেই শেয়ার মার্কেটে আপনার দাম বেড়ে যাবে। তখন আপনি বলছেন ল্যান্ডের প্রাইস অনেক বেড়ে গিয়েছে, অতএব ল্যান্ডের লোন কমিয়ে দিয়ে আপনি শেয়ার মার্কেটের দিকে ধাবিত করছেন। তারপরে আপনার সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দিয়েছিলেন, সঞ্চয়পত্রের সুদের উপর ট্যাক্স করেছিলেন। অনেকগুলো এগুলো দিয়ে আপনার হলো কি যে তখন যেটা হলো যে ফ্লাশ অফ ওয়াটার যদি আপনার মনে করেন যে একটা দিকে যায়, আপনি যদি অনেকগুলো স্লুইস গেট খুলে দেন, তখন কিন্তু আপনার ফ্লাড হয় না। তো এখানে একই অবস্থা হয়েছে যে আপনার ব্রড মানি গ্রোথ যেটা প্রায় 22-23% ছিল, হিউজ মানি গ্রোথ ছিল, সেখানে সেই মানিগুলো গিয়েছে কোথায়? আপনার নামে বেনামে নিয়ম ভেঙে নিয়ম মেনে গিয়েছে শেয়ার মার্কেটে। সেজন্য বাবলটা হয়েছে। আমাদের শেয়ার মার্কেট তো থিন, আমাদের ছোট্ট একটা শেয়ার মার্কেট, আমাদের অনেক বেশি আইটেম নেই, ডেপথ অনেক কম, তখন বাবল হয়েছে। কিন্তু এখন যদি আজকে যে মার্কেটটা আছে দেখেন, সেটা কিন্তু স্টেবল। কিন্তু আমি বলছি সেই স্টেবল মার্কেটের মধ্যে কিন্তু সবাই কিন্তু মানি মেক করবে না। ফলে বাইরে আপনি দেখবেন যে যারা আপনার এই যে যারা রিটায়ারমেন্ট বেনিফিটে যারা আছে, অনেকে দেখবেন যে তারা মিউচুয়াল ফান্ড কিনে। মিউচুয়াল ফান্ডটা কি আপনার হলো যে যারা বোদ্ধা, তারা কি করলো, তারা এই আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় নিয়ে তারা একটা ফান্ড করে তারা ইনভেস্ট করলো এবং ওইখানে বিনিয়োগটা অনেকটা নিরাপদ মনে করা হয়। এবং এটা মনে করেন যে আপনার এখন যে সঞ্চয়পত্রের সুদের হার বলছেন, তার থেকে বেশি সুদ কিন্তু এখনো যেগুলো ভালো আপনার মিউচুয়াল ফান্ড আছে, এর থেকে ভালো আপনার দেখেছি পেতে পারেন এবং মোটামুটি নিরাপদ। কারণ ওইখানে বোদ্ধারা হচ্ছে চালায় ওই ফান্ডগুলো। সেটা আপনার মনে করেন যে যখন বাবল হয়েছে, বাবল মার্কেটে সবকিছু বেড়ে যায়, আর মার্কেট যখন ক্রাশ করে সবকিছু ফল করে, সেটার উপরে যে আস্থা, সেটাও কিন্তু আপনার দুর্বল হয়েছে। তারপরে আমি মনে করি যে কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু আছে, যদি সেটাও আবার দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি করতে পারবেন, আপনি ইনফরমেশন লাগবে। মিউচুয়াল ফান্ডের মধ্যে যেটা দেখা যাচ্ছে প্রায় 40টা, যতদূর জানি 40টার মতো বোধহয় মিউচুয়াল ফান্ড এখন লেনদেন হচ্ছে বাজারে। তার মধ্যে বেশিরভাগই কিন্তু খুবই খারাপ অবস্থা। আইসিবির কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো মানে অবস্থা ভালো। তো সেজন্য আমি বলছি যে সেটাও আপনার যে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, একজন যে আগে সঞ্চয়পত্রে টাকা রাখতেন, তার জন্য কিন্তু জানতে হবে, জেনে তারপরে কিন্তু সে জায়গায় যেতে হবে। এবং কোনো কারণে যদি সেখানে ধরা খেয়ে যায়, এখানে যে আপনার 2% কমেও যেটা পাচ্ছে, সেখানে কিন্তু আপনার ধরা খেয়ে যাওয়া কিন্তু অনেক টেকনিক্যাল নলেজের দরকার আছে হয়তো পুঁজিবাজারে বিনিয়োগ করতে। এখন দেখেন আপনার পুঁজিবাজারে যখন বিনিয়োগ হয়, আমেরিকাতে যখন মার্কেট ক্রাশ করে, দেখবেন যে রাস্তাঘাটে মানে চিল্লাফাল্লা করছে যে আমার সঞ্চয় টাকা চলে যাচ্ছে, সবাই বোদ্ধা তো হবে না। এবং এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক যারা আছে, যারা এত বোদ্ধা, ডক্টর ডিগ্রি হলো সবাই, তারা তো দেখেছি ধুমসে মার খেয়েছে যখন আপনার বাবল ক্রাশ করেছে। এবং আবার যখন বাবল যখন তৈরি হচ্ছিল, তখন মুদির দোকানি সেও দেখা যাচ্ছে 6 মাসে টাকা দ্বিগুণ করেছে। তো আমি মনে করি না যে সে লেভেলে এডুকেটেড আপনি সবাইকে করতে পারবেন যারা বিনিয়োগকারী।
স্যার, আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বিনিয়োগের মাধ্যম তৈরি করার যে বিষয়, আমাদের বাংলাদেশে বন্ড মার্কেট গড়ে ওঠেনি, এইটাকে কিভাবে দেখবেন? আমি মনে করি যে এই স্কোপটা আমাদের আছে, যে বন্ড মার্কেটটাকে মানে কিভাবে আপনার ফুল প্লেজে আপনার এটাকে অপারেশনালাইজ করা যায়, সেটা আমার মনে হয় আরেকটা অপশন আমাদের জন্য তৈরি হয় আর কি। এবং এটা চিন্তাভাবনা হয়তো আছে, চিন্তাভাবনা আছে। কিছু সমন্বয়ের অভাব রয়েছে, যেমন পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বন্ড মার্কেটে যে ট্যাক্সের বিষয়গুলো রয়েছে, এসব নিয়ে একটা কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। তো এটা কতটুকু ইতিবাচক হবে বন্ড মার্কেট যদি হয়ে যায়? প্রথম হলো যে আপনার ভালোভাবে। শেয়ার মার্কেটটা আপনার আছে, সেই শেয়ার মার্কেটটা তো আমরা মানে যে পলিসিগত ভাবে আমরা কিন্তু সার্থকভাবে চালাতে পারছি না। এখনো কিন্তু আপনার ব্যাংকিং খাতে যে লুটপাট হচ্ছে তার থেকে অনেক বেশি লুটপাট হচ্ছে আপনার পুঁজিবাজারে, কিন্তু পুঁজিবাজারটা একটু কমপ্লিকেটেড বলে আমরা দেখতে পাচ্ছি না। যারা বিনিয়োগকারী তারা টের পাচ্ছে। সেজন্য আমি বলছি যে যেহেতু আপনার এই পুঁজিবাজারটাকে আমরা স্টেবল করতে পারি নাই, আমরা এখনো মানে ইফেক্টিভলি পলিসি দিয়ে এটাকে রেগুলেট করতে পারছি না, বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখনো পুরোপুরিভাবে সক্ষম হয় নাই। সেজন্য আপনি যদি বন্ড মার্কেটের কনসেপ্টটা নিয়ে আসেন, সেখানে অনেক কমপ্লেক্সিটি থাকবে। ফলে এটাকে না দাঁড় করিয়ে ম্যাচিউরড লেভেলে না নিয়ে একটা করার রিস্ক যেটা, সেটা হয়তো ওয়ে করে গভর্নমেন্ট দেখছে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দিয়ে বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য। আপনাকে তো আবার অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। চলতি মাসের মধ্যেই জাতীয় বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো মন্ত্রী পরিষদে উত্থাপিত হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে একথা বলেন তিনি। এ সময় অর্থমন্ত্রীর কাছে সর্বনিম্ন বেতন কাঠামো 10,000 টাকা এবং প্রতিটি গ্রেডের মধ্যে বেতন পার্থক্য 1,000 টাকা করার দাবি জানান তারা। এছাড়া বেতন স্কেল বৈষম্য দূরীকরণ সহ টাইম স্কেল বহাল রাখারও দাবি জানানো হয় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে। আর প্রস্তাবিত গ্রেড 20টির পরিবর্তে 16টি রাখারও দাবি জানান তারা। আপনাদের অন্য বড় দাবিটা হচ্ছে সর্বনিম্ন বেতন সম্বন্ধে একটা দাবি, আর অন্যটা হচ্ছে দি ডিফারেন্স বিটুইন দি ভেরিয়াস স্কেলস। আমার মনে হয় আমি যা জানতে চেয়েছি আমি সেটা পেয়েছি। এখন দেখা যাক। আমি মনে করি যে আমাদের কমিশনটি ভালো কাজ করেছে, অনেক বিষয় খতিয়ে দেখেছে যেগুলো অনেক সময় আগে হয়নি। আমি বলেছি এটা এই মাসে, অগাস্ট মাসে হবে। ঘূর্ণিঝড় কোমেন ও বন্যার প্রভাবে পর্যটন নগরী কক্সবাজার এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। ঈদ পরবর্তী পর্যটন মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের মনে যে আশার সঞ্চার হয়েছিল তা মলিন হয়ে যাচ্ছে। তবে হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে পর্যটকদের কক্সবাজারমুখী করতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট কিছুদিন আগেও পর্যটকদের পদভারে মুখরিত ছিল এ পয়েন্টটি, কিন্তু ঘূর্ণিঝড় কোমেন ও বন্যার প্রভাবে এখন পর্যটক শূন্য। শুধু লাবণী পয়েন্টই নয়, সৈকতের 6টি পয়েন্ট সহ 4 শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস, কটেজ, রিসোর্ট ও বার্মিজ মার্কেট এলাকায় নেই পর্যটকদের ভিড়। এমন পরিস্থিতিতে হতাশা ও আশঙ্কার মধ্যে দিন কাটছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। কক্সবাজারে পর্যটক আসলে আমরা প্রতিদিন 1,000 টাকা 2,000 টাকা ওইভাবে ইনকাম করি, এখন শূন্যই পড়া, আমরা 100 টাকাও ইনকাম করতে পারি না। 3টা পয়েন্টে মিলে আমাদের 1007টা চেয়ার আছে, 7টা চেয়ারের মধ্যে আপনার ধরতে গেলে এখন 10 জনও লোক পাবেন না। কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এই অবস্থায় থাকলে তো আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরকে রাস্তায় নামে যেতে হবে। এখন আমরা কিভাবে দোকানের কর্মচারী বেতন দেব, ঋণ মুক্ত হব বুঝতেছি না। কক্সবাজার তো পর্যটক শূন্যই বলা যায়, হোটেলে এখন 10% রুমও নাই। এরকম বিপদের সম্মুখীন হয়েছি যে আমাদের স্টাফগুলোর স্যালারি দিতে আমরা এখন অক্ষমতা প্রকাশ করতেছি। পর্যটক শূন্য হওয়ায় শুধু পর্যটন ব্যবসায় নয়, ধস নেমেছে এয়ারলাইন্স ব্যবসাতেও, এমনটাই জানালেন এ কর্মকর্তা। পর্যটকের আসা যাওয়া খুবই কম, আমাদের এখানে 4টা এয়ারলাইন্স আছে, আসলে ডেলি 10-15টার উপরে টিকিট সেল হচ্ছে না, ফ্লাইটের লুট খুবই কম। এই অবস্থায় হোটেল মালিক সমিতির এই নেতা জানালেন পর্যটকদের কক্সবাজারমুখী করতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ খরার পর ঈদ মৌসুমকে সামনে রেখে আমরা যেভাবে আশা করেছিলাম কক্সবাজারে পর্যটকের ব্যাপক জনসমাগম হবে, সেভাবে শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করে ঘূর্ণিঝড় কোমেন এবং অব্যাহত বন্যার কারণে
হঠাৎ করেই কক্সবাজার একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছে। পর্যটকদেরকে কক্সবাজারমুখী করার জন্য আমরা বিভিন্ন হোটেলে আকর্ষণীয় ডিসকাউন্ট সহ নানা ধরনের প্যাকেজ নিয়েছি। হোটেল মালিকদের দেয়া তথ্যানুযায়ী ঈদের ছুটিতে এক সপ্তাহে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করেছে ব্যবসায়ীরা। তবে বর্তমানে পর্যটক শূন্য থাকায় প্রতিদিন 6 কোটি টাকার লোকসান গুনছেন বলে দাবি তাদের। সময় সংবাদ, কক্সবাজার। প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দেশের বাজারে। বর্তমানে ছোট বড় সব বাজারই অনেকটা গরু শূন্য। গত এক মাসে বাজারে গরুর মাংসের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশু সম্পদ। এ অবস্থা চলতে থাকলে আসন্ন কোরবানির ঈদে চরম বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছর বাংলাদেশে 10 লাখের বেশি গরুর চাহিদা রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকেই আসে 80% গরু। এক্ষেত্রে বৈধভাবে আমদানির সুযোগ কম থাকায় মূলত বিভিন্ন সীমান্তের চোরাই পথে ভারত থেকে এসব গরু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর নির্ধারিত শুল্ক দিয়ে গরুর চালানকে বৈধ করা হয়, কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত 2 মাস ধরে চোরাই পথে গরু আসা প্রায় বন্ধ। এই অবস্থায় অস্থির গরুর পাশাপাশি মাংসের বাজারও। রমজান থেকে শুরু করে বাজারে কোনো গরু উঠতেছে না, যার কারণে আমাদের বাইরে থেকে গরু আসতে হবে, না আসলে আমরা কুরবানি দেওয়া খুবই কষ্টকর হবে। বাজার গরম হবে, গরু কিনানোর জায়গায় ছাগল কিনবে। এখন তো গরুর গোস্তের কেজি যে পরে আর 500-600 টাকা, ইন্ডিয়ার থেকে 900-700 টাকা বলবো। অন্যদিকে চাহিদা অনুযায়ী গরু না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি হাটের ইজারাদারদের। সে সাথে কোরবানির সময় গরুর সংকট নিয়েও শঙ্কায় রয়েছেন ইজারাদারের পাশাপাশি ব্যাপারীরাও। ইন্ডিয়ান গরু কিছু আসতে হবে, এরপরে না মনে করেন বেচা কিনি ঠিকঠাক মতন হবে, না আসলে গরুর দাম বাড়িয়ে যাবো না। এটা 10,000, এটা 40,000 এরকম দাম হবে, দাম কম হবে না। যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে কিছু সীমিত হবে। কোরবানি করাটা কষ্ট হবে, যেহেতু দেশীয় বন্যা পরিস্থিতি গরু অনেক তো মারাই গেছে, প্লাস এমনি গরু বাছর কম। চট্টগ্রামে বেশি কোরবানি হয়, ইন্ডিয়ান গরুর চাহিদা তখন বেশি থাকে। যদি ইন্ডিয়ান গরুর চাহিদা যদি না আসে, তাহলে এখানে দেশি গরুর চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে, গরুর দামও বেশি হবে, তখন অনেক লোক কোরবানি করতে পারবে না। শুধুমাত্র চট্টগ্রাম শহরে ছোট বড় 15টি হাটে কোরবানির পশু বিক্রি করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আরো শতাধিক গরুর বাজার রয়েছে। এর মধ্যে গত বছর বিক্রি হয়েছে অন্তত 2 লাখ গরু। শুধু ঈদের সময় নয়, ব্যাপক চাহিদার কারণে চট্টগ্রামের গরুর বাজারগুলো বছরের পুরোটা সময় থাকে গরুতে পরিপূর্ণ। কিন্তু ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় এখন সবগুলো বাজারের একই চিত্র, শূন্য পড়ে আছে গরুর বাজারগুলো। আর এর ফলে খুচরা বাজারে বাড়ছে গরুর মাংসের দাম। চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে কমল দে, সময় সংবাদ। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছরের প্রথম প্রান্তিকের সংকট কাটিয়ে দ্বিতীয় প্রান্তিকে কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরেছে ইউরোপের ব্যাংকিং খাত। ফলে নির্ভরতা ও আস্থা বাড়তে শুরু করেছে বিনিয়োগকারীদেরও। তবে মুনাফা বাড়াতে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা ব্যাংকগুলোর আর্থিক কার্যক্রমের পুনর্গঠন জরুরি বলেও মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ইউরোপে অর্থনৈতিক সংকট এড়াতে মুদ্রানীতি শিথিল ও বিভিন্ন আর্থিক প্রণোদনা কর্মসূচি অব্যাহত রেখেছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি, আর তারই সুফল পেতে শুরু করেছে এ অঞ্চলের ব্যাংকিং খাত। বছরের শুরুতে কিছুটা ঝুঁকির মুখে পড়লেও বছরের দ্বিতীয় প্রান্তিকে বদলাতে শুরু করেছে এ খাতের অবস্থা। দ্বিতীয় প্রান্তিকে $120 কোটি মুনাফা হয়েছে জার্মানির ডয়েচে ব্যাংকের। তবে তা প্রত্যাশার তুলনায় কিছুটা কম হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এজন্য কর্মচারী ও কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়ানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি কর্মক্ষমতা না বাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সতর্কতামূলক এমন নোটিশও জারি করেছে ডয়েচে ব্যাংক। মুনাফা বাড়াতে ডয়েচে ব্যাংক এখন বেশ আগ্রাসী কর্মসূচি নিচ্ছে। ব্যবসায়িক ঝুঁকি নিতেও তারা পিছুপা হচ্ছে না। যদি কোনো কারণে তাদের এই কর্মসূচি ও পদক্ষেপ ব্যর্থ হয়, তবে সেই দায়ভার শীর্ষ কর্মকর্তাদেরকেই নিতে হবে। এদিকে ব্যাংকিং খাতের উন্নয়নে জার্মানিকেও ছাড়িয়ে গেছে স্পেন। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দেশটির স্ট্যান্ডার্ড ব্যাংকের নিট মুনাফা বেড়েছে 18%। মূলত ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে আয় বেড়েছে ব্যাংকটির, কিন্তু নিজ দেশে এখনো বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। অন্যদিকে গেল বছরের তুলনায় দেশটির কাইজা ব্যাংকের অর্ধবার্ষিক নিট মুনাফা 75% ও বিবিভিএ ব্যাংকের মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। খুবই নড়বড়ে অবস্থা থেকে ফিরে এসেছে স্পেনের অর্থনীতি। আমি বলবো একেবারে ধসে যাওয়া অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে স্পেনের ব্যাংকিং খাত।
দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের মুনাফা কিছুটা বেড়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের লয়েড ব্যাংকের প্রথম 6 মাসে মুনাফা হয়েছে 120 কোটি পাউন্ড, যা গেল বছরের একই সময়ের তুলনায় 38% বেশি। যুক্তরাজ্যের পাশাপাশি এগিয়েছে ফ্রান্সও। দ্বিতীয় প্রান্তিকে বিএনপি পারিবাসের মুনাফা বেড়েছে 260 কোটি ইউরো, যা প্রথম প্রান্তিকের তুলনায় 16% বেশি। ফলে বিনিয়োগকারীদের আস্থায় রয়েছে ব্যাংকটি। যুক্তরাষ্ট্রের গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি, সুইস ইউবিএস কিংবা জার্মানি ডয়েচ ব্যাংকের তুলনায় বিএনপি পারিবাসের কার্যক্রম সম্পূর্ণ আলাদা। তারা বেশ চমৎকার বিনিয়োগ বান্ধব ব্যাংকিং সিস্টেম গড়ে তুলেছে, যার ফলে বিনিয়োগ ও মুনাফার নিরাপত্তা দুটোই নিশ্চিত করা গেছে। তবে বাজার মূল্যের সাময়িক ওঠানামা নয়, বার্ষিক প্রতিবেদনের ফলাফলের উপর ভিত্তি করেই বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। এজি মাহমুদ, সময় সংবাদ। বছরের প্রথম 6 মাসে ইউরোপের বৃহত্তম ব্যাংক এইচএসবিসির মুনাফা গেল বছরের একই সময়ের তুলনায় 10% বেড়েছে। হংকংয়ে আয় বাড়ায় প্রথম 6 মাসে দেশটির মুনাফা হয়েছে $1,360 কোটি। গেল বছরের একই সময়ে এ পরিমাণ ছিল $1,230 কোটি। এছাড়া প্রতিষ্ঠানটির ব্রাজিল ভিত্তিক শাখা দেশটির বানকো ব্রাডেস্কো ব্যাংকের কাছে $520 কোটি বিক্রি করে দেয় এ মুনাফার পরিমাণ আরও বেড়েছে। এশিয়ায় কার্যক্রম বাড়ায় এ সময়ে এইচএসবিসির রাজস্ব আয় হয়েছে $3,080 কোটি। তবে ফেব্রুয়ারিতে এইচএসবিসির বিরুদ্ধে মার্কিনীদের কর ফাঁকি দিতে সহায়তার অভিযোগে কিছুটা ভাবমূর্তি সংকটে রয়েছে আর্থিক এই প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম 6 মাসে 34% মুনাফা হয়েছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। 152 কোটি ইউরো মুনাফার পাশাপাশি এ সময়টায় প্রতিষ্ঠানটির রাজস্ব আয় 6% বেড়ে দাঁড়িয়েছে $2,890 কোটি ইউরো। এয়ারবাস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটের সংখ্যা ও বিমানের বিক্রি বাড়াতে এয়ারলাইন্সগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। 2015 সাল জুড়ে প্রতিষ্ঠানটি মুনাফার ধারায় থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। এ খবর প্রকাশের পরপরই প্যারিসের শেয়ার বাজারে 3% বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। বছরের দ্বিতীয় প্রান্তিকে কর্তৃপক্ষের প্রত্যাশা ছাড়াতে পারেনি টুইটারের আয়। টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি জানান, ব্যবহারকারীর সংখ্যা প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় আয় বাড়ছে না। গত প্রান্তিকের চেয়ে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে মাত্র 0.7%। আর এ খবরে পুঁজিবাজারে কমে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। গ্রাহক সংখ্যা বাড়াতে তাই প্রতিষ্ঠানের প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। দর্শক, বাণিজ্য সংবাদের এ পর্যায়ে জানিয়ে দেব দেশের পুঁজিবাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি জানতে আমরা যোগ দিচ্ছি dscbd.org অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা স্টক এক্সচেঞ্জের, যেখানে আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু আজকে সকাল থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা। এবং আমি যদি গতকালকের কিছু পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে দিই, সেখানে গতকালকে 812 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে এবং ডিএসসির সবগুলো সূচকই গতকালকে ঊর্ধ্বমুখী ছিল। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্সে কিন্তু গতকাল 60 পয়েন্টের মতো যোগ হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় আজকে সপ্তাহের যে তৃতীয় কার্য দিবস, সেখানেও লক্ষ্য করা যাচ্ছে যে একই রকম ভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা। ডিএসসি সরিয়া সূচক, ডিএসসি যে বাছাই সূচক 30 ইন্ডেক্স রয়েছে, সবগুলোতেই কিন্তু সূচক যোগ হয়েছে। 13 পয়েন্ট যোগ হয়েছে ডিএসসি 30 সূচকে এবং ডিএসসি সরিয়া সূচকে 11 পয়েন্টের মতো যোগ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, প্রধান সূচকে কিন্তু প্রায় 32 পয়েন্টের মতো যোগ হয়ে প্রধান সূচক ডিএসসিএক্স অবস্থান করছে 4894 পয়েন্টে। এবং এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে যেটা দেখা যাচ্ছে প্রায় 300 কোটি টাকা, 298 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এবং লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে 181টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 83টির প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 38টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। যদি জানিয়ে দেই যে টপ 20-তে আজকে লেনদেনের দিক থেকে কারা কারা জায়গা করে নিয়েছে লেনদেনের অঙ্কে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনাইটেড এয়ার
ভ্রমণ খাতের প্রতিষ্ঠান। ইউনাইটেড এয়ার অবস্থান করছে টপ 20-র একদম 1 নম্বরে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় 21 কোটি টাকার শেয়ার ইউনাইটেড এয়ারের, এবং সর্বশেষ লেনদেন মূল্য যেটা লক্ষ্য করা যাচ্ছে 11 টাকা 40 পয়সা, এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে 11 টাকা 60 পয়সা পর্যন্ত। গতকালকে কিন্তু লেনদেন শেষ করেছিল ইউনাইটেড এয়ার 10 টাকা 80 পয়সায়। 2 নম্বরে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার যেটা আমরা লক্ষ্য করছি গত বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে ইসলামী ব্যাংকের শেয়ারের দর। হয়তো 2 সপ্তাহের মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি 17 টাকা থেকে আজকে লেনদেন হচ্ছে যেটা 28 টাকা 30 পয়সায়, অর্থাৎ বেশ খানিকটা দর বেড়েছে। এর একটি কারণও রয়েছে, যৌক্তিক কারণ না হলে একটি কারণ তো রয়েছেই, সেটা আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকে ইপিএস ছিল, প্রতি শেয়ারে যে আয় ছিল সেটা ছিল 25 পয়সার মতো, কিন্তু দ্বিতীয় প্রান্তিকে যে হিসাব এসেছে সেখানে 2 টাকা 11 পয়সা পর্যন্ত প্রতি শেয়ারে আয় করেছে ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার। লাফার্জ সুরমা সিমেন্ট অবস্থান করছে 3 নম্বরে। 126 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে, 127 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। গতকালকে লাফার্জ সুরমা সিমেন্ট লেনদেন শেষ করেছিল 125 টাকায়। 4 নম্বরে উঠে এসেছে বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো। 34 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে, 34 টাকা 80 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে বেক্সিমকো। বিএসআরএম স্টিল লেনদেন হচ্ছে 93 টাকা 90 পয়সায়, 94 টাকা 20 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। 5 নম্বরে অবস্থান করছে টপ 20-তে। গতকালকে লেনদেন হয়েছিল বিএসআরএম স্টিল 90 টাকা 80 পয়সায় শেষ করেছিল দিন। 6 নম্বরে উঠে এসেছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান ফ্যামিলি টেক্সটাইল। 14 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে, 15 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে ফ্যামিলি টেক্সটাইল। বেক্স ফার্মা ওষুধ খাতের প্রতিষ্ঠান অবস্থান করছে 7 নম্বরে। 72 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে, 73 টাকা 10 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে আজকে। বরকতুল্লাহ পাওয়ার অবস্থান করছে 8 নম্বরে। 35 টাকায় লেনদেন হচ্ছে সবশেষ যেটা দেখা যাচ্ছে, এবং 35 টাকা 10 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। সিভিও পেট্রো রিফাইনারি লিমিটেড অবস্থান করছে জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানটি 9 নম্বরে লেনদেনের দিক থেকে, এবং টপ 20-র 9 নম্বরে থাকা এই শেয়ারটির সবশেষ লেনদেন মূল্য 390 টাকা 395 টাকা পর্যন্ত সিভিও পেট্রো রিফাইনারি আজকে লেনদেন হয়েছে। অ্যাপোলো ইস্পাত অবস্থান করছে টপ 20-র 10 নম্বরে। লেনদেন হচ্ছে 23 টাকা 10 পয়সায়। সর্বোচ্চ লেনদেন মূল্য আজকে 23 টাকা 70 পয়সা। গতকালকে লেনদেন শেষ করেছিল 23 টাকা 20 পয়সায়। কাশেম ড্রাইসেল অবস্থান করছে 11 নম্বরে। 65 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। 66 টাকা 40 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে কাশেম ড্রাইসেলের। স্কয়ার ফার্মা ওষুধ খাতের আরেকটি প্রতিষ্ঠান, লেনদেন হচ্ছে এই মুহূর্তে 270 টাকা 20 পয়সায়, এবং 271 টাকা 10 পয়সা পর্যন্ত স্কয়ার ফার্মার আজকে লেনদেন হয়েছে। 270 টাকা 60 পয়সা পর্যন্ত গতকালকে লেনদেন শেষ করেছিল স্কয়ার ফার্মা। শাসা ডেনিম বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি অবস্থান করছে 13 নম্বরে। 46 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, 47 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে আজকে শাসা ডেনিমের। গতকালকে শাসা ডেনিম লেনদেন শেষ করেছিল 46 টাকা 70 পয়সায়। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইউপিজিডিসিএল অবস্থান করছে 14 নম্বরে টপ 20-তে। 160 টাকায় লেনদেন আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির সবশেষ, এবং 161 টাকা 80 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। 158 টাকা 10 পয়সায় গতকালকে লেনদেন শেষ করেছিল ইউপিডিসিএল। সামিট পাওয়ার অবস্থান করছে 15 নম্বরে। 40 টাকায় লেনদেন হচ্ছে, 40 টাকা 30 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে আজকে। বিএসআরএম লিমিটেড অবস্থান করছে 16 নম্বরে। 110 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, 113 টাকা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। সিএনএ টেক্সটাইল বস্ত্র খাতের আরেকটি প্রতিষ্ঠান উঠে এসেছে টপ 20-র 17 নম্বরে। 20 টাকায় লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ার সিএনএ টেক্সটাইলের। 20 টাকা 40 পয়সা পর্যন্ত আজকে দর উঠেছিল। কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড অবস্থান করছে টপ 20-র 18 নম্বরে। 76 টাকা 60 পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে এই মুহূর্তে, এবং আজকে লেনদেন হয়েছে 76 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 76 টাকা 90 পয়সা।
বেঙ্গল উইন্ডসর অ্যান্ড থার্মোপ্লাস্টিক লিমিটেড অবস্থান করছে টপ 20-র 19 নম্বরে। 70 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। 71 টাকা 80 পয়সা পর্যন্ত আজকে দর উঠেছিল বেঙ্গল উইন্ডসর লিমিটেডের। যমুনা অয়েল জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান অবস্থান করছে টপ 20-র একদম শেষে 20 নম্বরে। 213 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। 216 টাকা 30 পয়সা সর্বোচ্চ লেনদেন মূল্য আজকে। যদি সর্বোচ্চ দর বাড়ার দিক থেকে চিন্তা করা যায়, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে প্রিমিয়ার সিমেন্ট অবস্থান করছে 8% পর্যন্ত দর বেড়েছে আজকে। প্রায় 10% মতো দর বেড়েছে প্রিমিয়ার সিমেন্টের, এবং 70 টাকা 90 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। তারপরে বীজ হ্যাচারি অবস্থান করছে টপ যে সবচেয়ে বেশি দর বাড়া শেয়ারগুলোর মধ্যে থেকে 2 নম্বরে। 9.5% মতো দর বেড়েছে। ইসলামী ব্যাংকের দর বেড়েছে প্রায় 8% মতো। ইউনাইটেড এয়ারের দর বেড়েছে 6.5%। সিবিও পেট্রো রিফাইনারি দর বেড়েছে 5.5%। জেমিনি সি ফুড দর বেড়েছে 5%-এর ওপরে। স্টাইল ক্রাফট বস্ত্র খাতের প্রতিষ্ঠান দর বেড়েছে প্রায় 5.13%। এবং কেয়া কসমেটিক্সের দর বেড়েছে 5%-এর মতো। তো মোটামুটি একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দরের দিক থেকে এবং সূচকের দিক থেকে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। সঞ্চয়পত্রের সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। সংসার চালানো নিয়ে উৎকণ্ঠা। ব্যাংক বহির্ভূত ও ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা। ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে অনেকটা পর্যটক শূন্য কক্সবাজার। দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আগ্রহী করে তুলতে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি নিয়ে শঙ্কা। এবং গেল প্রান্তিকে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে ইউরোপের ব্যাংকিং খাতে। নির্ভরতা বাড়ছে বিনিয়োগকারীদের। আর্থিক পুনর্গঠন জরুরি বলছেন বিশ্লেষকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।